নবনীতা দেবসেনের দিগ্বিজয় রূপকথা কবিতাটিতে তিনি রূপকের আশ্রয়ে এক গভীর জীবন দর্শনের কথা বলেছেন। কবি এখানে প্রচলিত রূপকথার আবহ ব্যবহার করে মানুষের জীবনের লড়াই, আত্মবিশ্বাস এবং ভালোবাসার জয়গান গেয়েছেন। কবিতাটির কেন্দ্রীয় চরিত্র নিজেকে রক্তে রাজপুত্র বলে সম্বোধন করেছে। রূপকথার রাজপুত্ররা যেমন দিগ্বিজয়ে বের হয়, এখানেও সেরকম যাত্রার কথা বলা হয়েছে। বাস্তব জীবনের সাধারণ মানুষই হল রাজপুত্র। জীবনের কঠিন লড়াইয়ে নামার জন্য তাদের কাছে কোনো রাজকীয় অস্ত্র নেই, আছে ভিতরের মানসিক শক্তি, আত্মবিশ্বাস ও ভালোবাসা। আত্মবিশ্বাস থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি বা দুর্গম পথ পার করা সম্ভব। মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতাই হলো জীবনের সবচেয়ে বড় শক্তি, যা দিয়ে সমস্ত বাধা জয় করা যায়। ঐকান্তিক বিশ্বাস ও ভালোবাসা পাথেয় করে লড়াই করলে মানুষ তার জীবনের চূড়ান্ত লক্ষ্যে নিশ্চিতভাবে পৌঁছতে পারবে। নবনীতা দেবসেনের দিগ্বিজয় রাজপুত্র কবিতাটি সুনির্দিষ্টভাবে ১৯৭৩ থেকে ১৯৭৫ সালের মধ্যবর্তী সময়ে রচিত হয়েছিল। দিগ্বিজয় রূপকথা কবিতাটি দেজ পাবলিশিং থেকে প্রকাশিত নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা সংকলনে অন্তর্ভুক্ত হয়। কবিতার প্রতিটি লাইন ব্যাখ্যা করার চেষ্টা করা হলো। কবিতার প্রথম লাইন: রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দক্ষিণী জননী। রূপকথার গল্পে রাজার উপেক্ষিত এবং অবহেলিত রানীকেই দুয়োরানী বলা হয়। বাস্তব জীবনে সাধারণ মানুষকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হয়। আমরাও যেন দুয়োরানীর সন্তান। দিগ্বিজয়ে যেতে হবে দুয়োরানী দিলেন সাজিয়ে। মানুষকে নিজের অস্তিত্ব রক্ষার জন্য দিগ্বিজয় যাত্রা করতে হয়, জীবন সংগ্রামে অংশ নিতে হয়। জীবনের কঠিন বাস্তবতা জয় করাই এখানে দিগ্বিজয়। কবচ কুণ্ডল নেই, ধনুক তুনীর শিরস্ত্রাণ। মহাভারতের কর্ণের মতন কবির কোনো জাদুকরী কবচকুণ্ডল নেই, কিংবা আমাদের সাধারণ মানুষেরও থাকে না। যুদ্ধ করার জন্য কোনো প্রথাগত অস্ত্র, তুনীর, তীর কিংবা শিরস্ত্রাণ নেই। অর্থাৎ বাস্তব জীবনের লড়াইয়ে নামার জন্য আমাদের কাছে ক্ষমতা, অর্থবল বা প্রভাবশালী মানুষের সমর্থন থাকে না। কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটো সরঞ্জাম। কোনো বাহ্যিক অস্ত্র না থাকলেও আত্মবিশ্বাসই একমাত্র পাথেয় হয়। এখানে পারিবারিক ও সামাজিক সংস্কার, শিক্ষা মানুষকে পথ দেখায়। আশীর্বাদী সরঞ্জাম অর্থে আমাদের আন্তরিক বিশ্বাস এবং নিজেদের ও অন্যের প্রতি ভালোবাসাকেই বোঝানো হচ্ছে। ১. এই জাদু অশ্ব, মরুপথে সে হয় উট, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, তেপান্তরে পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। বিশ্বাসের লগি ধরে মানুষ জীবনে দুর্গমের পথে পাড়ি দেয়। এখানে রূপকের আশ্রয়ে কবি বলেছেন, বাহন হবে এমন যা বালুচরে উট হয়ে পথ চলতে পারে, অন্তরিক্ষে উড়ন্ত পুষ্পক রথ হতে পারে, আর উত্তাল তরঙ্গে ভেসে থাকতে পারে এমন সপ্তডিঙা। অর্থাৎ জীবনের পথ যতই বৈচিত্র্যময় বা কঠিন হোক না কেন, এই বাহনটি অর্থাৎ বিশ্বাস সব বাধা পার করতে সক্ষম। ২. এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, শানিত ইস্পাত খণ্ড, অভঙ্গুর, নাম ভালোবাসা। হৃদয়ের ভিতরে থাকা এই তলোয়ারটি ইস্পাতের তৈরি অস্ত্রের চেয়ে অনেক বেশি ধারালো। জীবনের কোনো
আঘাতে বা সংকটে এই অস্ত্রকে ভেঙে ফেলা যায় না। মানুষের প্রতি প্রেম, দয়া ও সহমর্মিতাই হল পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। লাইন, নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে। তৃষ্ণাহর খর্জুরের দ্বীপ বলতে মরুভূমির ভিতরে সেই উদ্যানকে বোঝায় যেখানে খেজুর গাছ ও জলের সন্ধান মেলে, অর্থাৎ যা ক্লান্ত প্রতীকের তৃষ্ণা দূর করে। কবিতায় এটি হলো মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য, মানসিক শান্তির প্রতীক। বিশ্বাস ও ভালোবাসা, এই দুই মানসিক শক্তিকে সম্বল করে লড়াই করলে মানব জীবনে শান্তি আসে। নবনীতা দেবসেনের দিগ্বিজয় রূপকথা কেবল রূপকথার গল্প নয়, এটি তার জীবনের গাঁথা, কবির ব্যক্তিগত জীবনের রূপান্তর। বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দুই কন্যাকে নিয়ে কবি একলা লড়াই শুরু করেছিলেন। হয়তো নিজেকে দুয়োরানির সন্তান বলতে চেয়েছেন। চরম একাকিত্ব ও প্রতিকূলতার মধ্যেও নিজের আত্মমর্যাদাকে টিকিয়ে রাখার এক জেদ। 70-এর দশকের অস্থির সামাজিক সময় ছিল রাজনৈতিকভাবে উত্তাল ও সহিংস। চারপাশের চেনা মূল্যবোধগুলো ভেঙে পড়েছিল। তিনি এক অভিনব মানবিক হাতিয়ারের খোঁজ করেছিলেন, যা সমাজকে ধ্বংস নয় বরং পুনর্গঠন করতে পারে। মানুষের শাশ্বত জীবন সংগ্রামের এক অনন্য দলিল তাঁর এই কবিতা। আত্মবিশ্বাস ও ভালোবাসা দিয়ে চারপাশের ঘৃণা ও হিংসাকে পরাস্ত করা সম্ভব।